আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা এইসব হুমকি দিয়ে আসলে ইরানকে কবজায় আনতে পারবে কিনা? আরব বিশ্বে যদি এবার কোনো রকম ভয়াবহ আক্রমণ চালানোর দুঃসাহস করে আমেরিকা কোনো আরবের মাটির থেকে, সেই দেশ শুধু না, ওর যত বন্ধু রাষ্ট্র আছে সবার যত তেলের ভূমি ক্ষেত্র আছে সব উড়িয়ে দিবে। উড়িয়ে দিলে কিন্তু ইরানের কিচ্ছু আসে যাবে না। এবার যদি বৈঠকের পরে শর্ত না নেয় তাহলে কিন্তু ইরানের খবর আছে এরকম হুমকি দিচ্ছে হেক্সেট। পিটার হেগসেথ, আচ্ছা আমেরিকা এমনই একটা দুর্ভাগা দেশ নাকি জাতি, বুঝতে পারছি না আমেরিকান জাতির এখন কি অবস্থা আছে ওখানে। সারা পৃথিবীকে ভুগাচ্ছে এখন তারা। এখন পিটার হেগসেথ অরিজিনালি কে, কি ছিল, তার পরিচয়টা কি? সে হচ্ছে ফক্স নিউজের একটা ফক্স স্পোর্টস চ্যানেল, সেই ফক্স স্পোর্টস চ্যানেলের একজন সাংবাদিক, একটা ক্রীড়া সাংবাদিক, একটা খেলার চ্যানেলের সাংবাদিক। সে যে আমেরিকার ডিফেন্স পলিসি বুঝে কিছু। জিয়াউল হাসান হেক্সেদের কথা বলেছেন, কিন্তু হেক্সেদে বেশি হুমকি ধুমকি দেখলাম একটু আগে নিউজে, যেহেতু এখন তো সকাল প্রায় তাদের। তো সে একদিকে বলছে যে খামেনি বেঁচে আছে কিনা সেটা সন্দেহ, খামেনি আহত। তারপরে আবার বলছে যে ইরান যদি শর্ত না মেনে চলে, এবার যদি বৈঠকের পরে শর্ত না নেয় তাহলে কিন্তু ইরানের খবর আছে এরকম হুমকি দিচ্ছে হেক্সেট। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা এইসব হুমকি দিয়ে আসলে ইরানকে কবজায় আনতে পারবে কিনা? আবার সৈন্য পাঠাচ্ছে নতুন করে, যদিও জিয়াউল হাসান ভাই বলেছেন যে সেখানকার সৈন্যরাই সমস্যা আছে, কিন্তু আমরা দেখেছি যে আবার নতুন করে সৈন্য জাহাজ, যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে নাকি যুদ্ধ বিমান পাঠাচ্ছে। তো আপনাকে আরেক দিকে যেটা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহুকে বলা হচ্ছে যে এর সাথে হিজবুল্লাহর সাথে বৈঠক করার জন্য, মানে ফোনে একটা বৈঠকের আয়োজন করছে মনে হয় আমেরিকা। তো সেটা শেষ পর্যন্ত হবে কিনা সেটাও আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপা। প্রথমে আমি আপনাকে এবং আমার ভাই জিয়াউল হাসান ভাই এবং সমস্ত দর্শকদেরকে সশস্ত্র সালাম জানাই। আসসালামু আলাইকুম। জিয়াউল হাসান ভাই, আমি যে কথাটা বললেন ইমপিচমেন্টের ব্যাপারটা, একজন দর্শক প্রশ্ন করেছেন একজন দর্শকও ইমপিচমেন্টটা কি। জানতে চেয়েছে জি, ইমপিচমেন্টের। জি, এটার জবাবটা আমি দিচ্ছি। ইমপিচমেন্টটা হচ্ছে আমেরিকার একটা, বেসিক্যালি আমেরিকাতে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইমপিচমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যেখানে একটা পাবলিক ফিগার, যেমন প্রেসিডেন্ট, জাস্টিস, জাজ, হ্যাঁ, এমন কাউকে কোনো একটা অভিযোগের ভিত্তিতে তাকে তার পদ থেকে বরখাস্ত করা, সরিয়ে ফেলা, এবং এরপরে কিন্তু তার বিচার আচারও হতে পারে। এটাকে বলা হয় ইমপিচমেন্ট। আশা করি আমি পরিষ্কার করে বুঝাতে পেরেছি। এখন যেটা বলছেন পিটার হেগসেথ, আচ্ছা আমেরিকা এমনই একটা দুর্ভাগা দেশ নাকি জাতি, বুঝতে পারছি না আমেরিকান জাতির এখন কি অবস্থা আছে ওখানে। সারা পৃথিবীকে ভুগাচ্ছে এখন তারা। এখন পিটার হেগসেথ অরিজিনালি কে, কি ছিল, তার পরিচয়টা কি? সে হচ্ছে ফক্স নিউজের একটা ফক্স স্পোর্টস চ্যানেল, সেই ফক্স স্পোর্টস চ্যানেলের একজন সাংবাদিক, একটা ক্রীড়া সাংবাদিক, একটা খেলার চ্যানেলের সাংবাদিক। সে যে আমেরিকার ডিফেন্স পলিসি বুঝে কিছু। আমি যে এত ঘাটাঘাটি করি, এতগুলো জিনিস নিয়ে ইয়ে করি, আমিও তো সাহস করবো না একজন এই পজিশনে যাওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প কি করে পিটার হেগসেথকে এই পজিশনে বসালো? ও একজন সাংঘাতিক বড়, আপনার কি বলবো, উগ্রবাদী, সাংঘাতিক মেইল সুপ্রিমেসিস্ট, হ্যাঁ, এবং উগ্র খ্রিস্টান জাতীয়তাবাদে বিশ্বাস করে সে, এবং তার সারা শৈলী আগে বলেছি, সবাই দর্শকরাও দেখেছে, ট্যাটুতে ভরা, এবং সেভাবে সে কথা বলছে, এবং আলটিমেটলি কিন্তু আমেরিকান জনগণ এখন রীতিমতো ফেড আপ হয়ে গিয়েছে, কারণ সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। এইভাবে কয়দিন চলবে? আপনি আমাদের দেশে, আমি কথাটা বলে দেখেন না, আমাদের দেশে তো ফুয়েল নাই, সারা পৃথিবীতে ফুয়েল নাই, জানি না 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে কি অবস্থা হচ্ছে। জাহাজ আসছে, কখন এই অ্যাভেলেবেল হবে এই তেলগুলা বিভিন্ন পেট্রোল পাম্পে, আমাদের যে রিফাইনারি গুলো আছে এগুলো কখন অ্যাক্টিভেট হবে, নাহলে তো সিরিয়াস পাওয়ার ফেলিয়ার শুরু হবে। এটা একটা জিনিস গেল। এখন আরেকটা জিনিস আমি নিজের থেকে বলি, যদি কিছু মনে না করেন, কয়েক মিনিটে শেষ করবো আপা। সেটা হচ্ছে এই আমি বেশ কয়েকদিন আসতে পারিনি, সরি, টক শোতে। ধন্যবাদ আপনাকে অনেকদিন পরে থাকার জন্য। এর আগে না আসার জন্য দুঃখিত আপা, সরি। এখন প্রফেসর মারান্ডি যিনি আছেন, ইরানের নামকরা প্রফেসর, উনি বক্তা, এবং উনি ইরানের অনেক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার গুলো উনি হ্যান্ডেল করেন। উনি কিন্তু একটা লাইনে একটা বক্তব্যই দিয়েছেন। হোয়াট ইজ দ্যাট? আরব ওয়ার্ল্ড হ্যাভ নো মোর অয়েল ফিল্ডস, কোট আনকোট। তার অর্থ হচ্ছে আরব বিশ্বে
যদি এবার কোন রকম ভয়াবহ আক্রমণ চালানোর দুঃসাহস করে আমেরিকা কোনো আরবের মাটির থেকে, সেই দেশ শুধু না, ওর যত বন্ধু রাষ্ট্র আছে সবার যত তেলের ভূমি ক্ষেত্র আছে সব উড়িয়ে দিবে। উড়িয়ে দিলে কিন্তু ইরানের কিচ্ছু আসে যাবে না। কেন আসা যাবে না সেটা আমি একদম অনুষ্ঠানের শেষের দিকে বলবো। আমার মনে আছে সেটা কি বলতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে মিডল ইস্টের ভিতরে এখন দুবাইতে কিন্তু রীতিমতো খরার মতো অবস্থা, ট্যুরিজম নেই, কিছু নেই, কোনো ইনভেস্টমেন্ট নেই। দুবাইতে যতগুলো আমাদের দেশের যত আপনার ওই যে মানি লন্ডারিং করে যত টাকা পয়সা নিয়ে গিয়েছিল বড় বড় কোটিপতিরা, মিলিয়ন 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 ডলার ইনভেস্টমেন্ট, কত কিছু আছে না। দুবাইতে ছিল ব্ল্যাক মানিজ হেভেন, এখন হয়ে গেছে এটা মানে নাইটমেয়ার, নট হেভেন এনিমোর। এখন তারা বিভিন্ন জায়গা থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যেতে চাচ্ছে। এবং আমি গত অনুষ্ঠানে এই অনুষ্ঠানে বলেছি কিনা মনে নেই, তাও যদি বলে না থাকি আমি আবার বলছি, দুবাই সরকার কিন্তু 2 সপ্তাহ আগে মানে আরব আমিরাত সরকার বলেছে দুবাই আরব আমিরাতের বাইরে কোনো প্রকার টাকা নেওয়া যাবে না। যা পারেন আপনি ঢুকান, এখান থেকে আর বের করতে পারবেন না। এটা যে আপনি লন্ডনে নিয়ে যাবেন, আমেরিকাতে নিয়ে যাবেন, এটা সম্ভব না। আরেকটা জিনিস, চায়নার হর্ন বাজাতে বাজাতে চলে গেল জাহাজটা, হ্যাঁ, কিন্তু কিছু করতে পারলো, থামাতে পারলো? নো। চায়নার দিকে আমেরিকা তাকানোর দুঃসাহসও করবে না। কেন করবে না? দর্শকদের জন্য আমি কতগুলো ইনফরমেশন দিচ্ছি যেটা হয়তো অনেকে দিবে না, অনেকেই জানে। তারপরে ইউএস মেরিন কর্পস এর একজন এক্সপার্ট আছেন, উনি প্রায় টিভিতে আসেন, ওনার নাম হচ্ছে স্কট রিটার। ওনার গতকালকে লেটেস্ট নিউজ হচ্ছে 2021 সালে ইউএস চেয়ারম্যান অফ ইউএস চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ ইউএস মিলিটারি, হ্যাঁ, উনি 2021 সালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়নার একটা মিসাইলের গ্লাইড পাথ দেখছিল যে কেমন করে সেটা পৃথিবী ক্রস করে এবং সারা মানে অরবিট ঘুরে আসে। এবং সেটা দেখতে সে এটাকে বলা হয় হাইপারসনিক গ্লাইড ভেহিকেল, টু বি প্রিসাইজ। হ্যাঁ, এটাকে এক্স্যাক্টলি বলা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল, ফ্লাই অ্যারাউন্ড প্ল্যানেট। উনি আশ্চর্য, মানে ফ্লাইং অ্যারাউন্ড দ্য প্ল্যানেট। উনি আশ্চর্য বললেন যে খুব ভালোভাবে এটা খুব মুভ করছে, এটা এত ফাস্ট মুভ করে কি করে, এটা তো রিমার্কেবল। কিন্তু উনি তখন ভুলে গিয়েছিলেন 2021 সালে কিন্তু চায়না একটা মেসেজ আমেরিকাকে পাঠিয়েছে স্পেশালি, যে উই আর সিরিয়াস অ্যাবাউট ইট। এখন আরেকজন বলছেন, ওনার নাম হচ্ছে ডগলাস ম্যাকার্থার, কর্নেল ডগলাস ম্যাকার্থার, দর্শকরা অনেকেই চেনেন এখানে। উনি বলছে চায়না DF-27, ডিএফ শব্দের অর্থ হচ্ছে ডং ফ্যাং, এটা একটা মিসাইল। এটাকে আপনি মনে রাখবেন আপা, DF-17, DF-27টার নাম আমি এই প্রথম শুনলাম। কারণ DF-17, DF-21, DF-41 এগুলাকে বলা হয় ক্যারিয়ার কিলার। মিসাইল গুলো আকাশ থেকে স্ট্রেট এমনি, আপনি দেখেন না এখন হাইপারসনিক মিসাইল যেমন আসে, এই হাইপারসনিক মিসাইল ট্রাভেল করে যে জিনিস, এই হাইপারসনিক ওইটাকে বলা হয় হাইপারসনিকের ওই যেটা আমি বললাম এখানে, এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বলা হয়, ওটার ভিতরে যেটা টেকনোলজিটা থাকে। এখন ওটা দেখে এরা বলছে যে এই মিসাইল লঞ্চ করেছে কয়েকদিন আগে না, এটা লঞ্চ করেছে আপনার নভেম্বর 2025 এই DF-27। এটা কিন্তু ক্যারিয়ার কিলার, মানে একটা ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে পারে। এই জিনিসটা আপনার ম্যাক 8.6 স্পিডে ভ্রমণ করতে পারে। এবং ওরা যে স্পিডটা বলেছে যে এটা এই স্পিডে ভ্রমণ করতে পারে, এই স্পিডে যায়, কিন্তু এটা 12 মিনিটের ভিতরে পৃথিবীর যে কোনো জায়গায় হিট করতে পারে। 12 মিনিট মানে লঞ্চিং করার থেকে অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া শুরু করে মানে মিসাইল ফায়ার করা হয়েছে, আমেরিকার যে কোনো টার্গেট মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে নিউক্লিয়ার বোম দিয়ে, সেটা 12 মিনিট লাগবে। এটা থামানোর যে টেকনোলজি আছে সেটাকে বলা হয় USAIGS সিস্টেম। আমেরিকাতে এখন পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারে না এটা থামানোর মতো। এই জন্য আমেরিকা দেখেও না দেখার ভান করবে, কিচ্ছু করতে পারবে না আমেরিকা এই মুহূর্তে। এখন আরেকটা কথা বলে আমি এখানে শেষ করব, সেটা হচ্ছে ফুটস অন দ্য গ্রাউন্ড। আমেরিকার কোন সোলজার কখনোই মাটিতে নামবে না। বারবার বলছি, এখনো বলছি, হ্যাঁ সোলজার থাকবে, ওই যে ক্যারিয়ার শিপের ভিতর থাকবে, আপনার এর ভিতরে সেখান থেকে কাজ করতে পারবে, মানে সেখান থেকে আক্রমণ করতে পারবে, সেখান থেকে জাহাজ থেকে আক্রমণ করবে। আপনি প্লেন থেকে মাটিতে নামতে পারবে না, মাটিতে নামতে হবে না, তার আগেই আকাশে শেষ হয়ে যাবে। ফুটস অন দ্য গ্রাউন্ড আমেরিকানরা কোনোদিন নামাবে না। আর আপনি লেটেস্ট খবর জানেন, আজকের খবর জানেন যে আমেরিকান মারা এবং বোনরা চিন্তিত,
তাদের ভাইরা ফিরে আসবে নাকি তাদের ছেলেরা ফিরে আসবে নাকি? আপনি এত যদি যুদ্ধ শখ থাকে, ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনার মেয়ের জামাইকে পাঠান না কেন, জেরাল্ড কুশনারকে, যে $2 বিলিয়ন চুক্তি করে আসছে সৌদি আরবের সাথে, অলরেডি $500 বিলিয়ন মানে $500 মিলিয়ন নিয়ে চলে গিয়েছে। তার সাথে আমি এর ভিতরে আসি নাই একটা শোতে, আমি এখন এটা বলি যে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের 2 ছেলে, এরিক ট্রাম্প এবং আরেকটা ছেলে, এদেরকে নামিয়েছে ডোনাল্ড ট্রাম্প ড্রোন ব্যবসা করার জন্য। ওরা ড্রোন ব্যবসা কি বুঝে বলেন? মানে পুরাটা একটা ফ্যামিলি বিজনেস করে ছেড়েছে। মানে এখন বাংলাদেশের স্টাইলে পুরো ফ্যামিলি হয়ে গেছে না? পুরা ফ্যামিলি পুরা আগের মতো অবস্থা আর কি। ধন্যবাদ আপা, এই পর্যন্ত আমি এখন